বিয়ের প্রথম রাতেই তমালের সঙ্গে ঘুমোতে আসেন ওর মা কুলসুম বেগম। 50 ঊর্ধ্ব পৌর এই নারী দরজা লাগানোর আধা ঘন্টা পর ঠক ঠক আওয়াজ করে হাঁক ছেড়ে ডাকাডাকি করে দরজা খুলিয়ে ফেললেন। তমাল দরজা খুলতেই বললেন, ভয় স্বপ্ন দেখেছি বাবু, তোকে নিয়ে ভয় স্বপ্ন দেখেছি। আমি এইখানে শোবো। বিছানার উপর ঘোমটা সমেত বসে থাকা সদ্য বিবাহিত বউটি ঘোমটা সরিয়ে হতভম্ব চোখে তাকালো। তমালও থতমত খেয়ে গেল। আমতা আমতা করে কিছু একটা বলতে নিলে কুসুম বেগম এমন ধমক দিলেন, তমাল সরে গিয়ে ঘরে ঢোকার জায়গা করে দিল। বিছানার কাছে গিয়ে একবার নতুন বউ আবার ছেলের দিকে তাকিয়ে বললেন, বাতি নিভিয়ে শুয়ে পড়ো বউ, তোমার কিন্তু সকাল সকাল ওঠা লাগবে। আর এসব ভারী জিনিসগুলো এখনো পড়ে আছো কেন? আমি আর পারছি না, শুয়ে পড়লাম। তমাল দাঁড়িয়ে আছে, ওর দৃষ্টি সাইমার দিকে নিবন্ধ। সাইমা কিছু বলল না, শরীর থেকে ঘোমটা সরিয়ে নেমে এলো, বাথরুমে চলে গেল। ফ্রেশ হবার আগে চিন্তা করলো, এটা কেমন পরিবার হতে পারে? ছেলেকে বিয়ে দিয়েছেন অথচ বাসর রাতে ঘরের ভেতর ঢুকে পড়েছেন। কি কচি খোকা নাকি? আর যদি ছেলের সাথে থাকতে হয় তাহলে বিয়ে করালো কেন? এসব ভেবে রাগ ঝাড়তে ঝাড়তে সে কোন রকমে ফ্রেশ হয়ে বের হয়ে গেল। সাইমা সব পাল্টে একটা 3 পিস পরে এসে আয়নার সামনে দাঁড়ালো। চুলগুলো সব আছড়েছে। কুলসুম বেগম ফের মাথা তুলে বোঝা চোখে বলে উঠলেন, তমাল তুই বাবা আজকে নিচে গিয়ে শুয়ে পড়, নাকি তোর বাপের লগে শুবি? এখানেই শুব, তুমি ঘুমোও। সাইমার বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসের শব্দ কেউ শুনতে পেল না। সাইমা বিছানায় শুয়ে পড়তেই তমাল ঘরের বাতি নিভিয়ে রুম ছেড়ে বেরোলো। মন মেজাজ দুটোই চূড়ান্ত রকমের খারাপ লাগছে। এই মুহূর্তে একটা সিগারেট না জ্বালালেই চলছে না। আনিস সাহেব ড্রয়িং রুমের বাতি জ্বালিয়ে দেখলেন বারান্দা খোলা, সেখান থেকে দমকা বাতাস আসছে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আবহাওয়া বেশ শীতল। তিনি চপল গায়ে বারান্দার দিকে এগোলেন দরজা আটকে দিতে, কিন্তু তমালকে সেখানে দেখে বেশ অবাকই হলেন। তুই এখানে কি করিস? তমাল আচমকা চমকে উঠে পর মুহূর্তে নিজের বাবাকে দেখে খানিকটা ধাতস্থ হয়ে আনমনে উত্তর করলো, এমনি। তুমি কি জন্যে? কিছু লাগবে? তোর মা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, তোর মা এরকম ছিল না রে বাবু। যত দিন যাচ্ছে ও কেমন পাগলাটে হয়ে যাচ্ছে। ওকে নিয়ে কি করা যায় আমি নিজে অনেক ভেবেছি। তমাল কোনো উত্তর করলো না। হাতের ভেতর জ্বলন্ত সিগারেট লুকিয়ে রেখেছিল বাবাকে দেখে সেটা গ্রিল দিয়ে বাইরে ছুড়ে ফেললো। আনিস সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। আমি ওকে বোঝাবো, এখন তোর বিয়ে হয়েছে, তোর জীবনেও প্রাইভেসি দরকার। মাকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখালে হয় না বাবা? ও কি ভাববে? আমরা ওকে পাগল ভাবছি। তমাল দীর্ঘশ্বাস গোপন করে। সাইমা খুব অস্বস্তি বোধ করছে। আমি ওকে কি জবাব দিব? বৌমার সঙ্গে আমি কথা বলবো, তুই এসব নিয়ে চিন্তা করিস না। এখন এভাবে দাঁড়িয়ে না থেকে এসে শুয়ে পড়, আমার ঘরে আয়। তমাল কথা বাড়ালো না, চুপচাপ আনিস সাহেবের পেছন পেছন তার ঘরে গিয়ে উপস্থিত হলো। এদিকে অনেক রাত হলেও সাইমা জেগে রইল। এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম আনতে পারলো না দু চোখে। পাশেই তার শাশুড়ি ভোস ভোস নাক ডেকে ঘুমোচ্ছে। বাহিরে বৃষ্টির তাণ্ডব মাঝরাত থেকে বড় বড় ফোঁটায় নামতে শুরু করেছে। পৃথিবী পুরোপুরি শীতল, আরামদায়ক। এমন আরামে কাতামুড়ি দিয়ে শান্তির ঘুম ঘুমানো যায়, কিন্তু সাইমার মনে হচ্ছে এই মুহূর্তে সে পৃথিবীর সবচেয়ে অশান্তিজনক জায়গায় রয়েছে। সাইমা আর তমাল প্রেম করে বিয়ে করেছে। তোমার যখন তার মাকে সবকিছু বলল তখন তার ইচ্ছায় শাশুড়ির সঙ্গে দেখা হয়েছিল। দুই একটা কথা হয়েছিল সাইমার। তখন ওনাকে কেমন একটা লেগেছিল, যেন সাইমাকে ঠিক পছন্দ করতে পারছেন না। সাইমার বড় আপু বললেন, সব শাশুড়িরাই একটু এমন হয়, সব মেয়েকে অনেক কিছু মানিয়ে গুছিয়ে শ্বশুরের ঘর করতে হয়। সাইমা তাই খুব একটা পাত্তা দিল না। বিয়েটা হয়ে গেল, কিন্তু আজ তার এমন আচরণে সাইমার ভেতরটা ফেটে যাচ্ছে। মাথার ভেতর একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, সে কোনো ভুল সিদ্ধান্ত নিল না তো? শেষ রাতের দিকে চোখটা লেগে এসেছিল। 6টা না বাজতেই শাশুড়ির ডাকাডাকিতে লাল চোখে উঠে বসলো সে। কুলসুম বেগম ইতিমধ্যে উঠে নামাজ পড়ে ফেলেছে। সাইমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি নামাজ কালাম পড়ো না? সাইমা থতমত খেলো। জি, আজ রাতে ঘুম হয়নি, তাই সকালে হয়েছে। ওরকম 2-1 রাত আমরাও অনেক না ঘুমিয়ে কাটিয়েছি, তাই বলে বেলা পর্যন্ত বিছানায় গড়াগড়ি খাই না। এখন শ্বশুর বাড়ি এসেছো, স্বামীর ঘরে এসেছো, এখানে তোমার অনেক দায়িত্ব, বুঝতে পেরেছো? সাইমা মাথা দোলালো। সকালের নাস্তাটা সবাই 8টার মধ্যে খায়। উইঠা হাত মুখ ধুইয়া রান্নাঘরে আসো। রুটি বেলতে জানো তো নাকি? সাইমা পুনরায় মাথা দোলালো। যাক, পারো তাহলে কিছু। আজকালকার মাইয়ারা তো আবার খাওয়া আর ঘুম ছাড়া কিছুই বোঝে না। এসো, আমি আলু ভাজি বসিয়েছি, তুমি হাতে হাতে রুটি বেইলা দাও। সাইমার ইচ্ছা করলো না। হাত পা ছড়িয়ে ও কতক্ষণ কাঁদে। বালিশের পাশ থেকে ফোন নিয়ে দেখলো সবে 6টা 12 বাজে। বাহিরে এখনো বৃষ্টি পড়ছে। এমন আবহাওয়ায় কার ইচ্ছা করে এই ভোরে উঠে রান্নাঘরে যেতে? তার উপর সারা রাত তার ঘুমই হয়নি। সর্বসাকুল্যে ঘন্টাখানে ঘুমিয়েছে মাত্র। তবু সাইমাকে উঠতে হলো। এখন তো মুখের উপর চিৎকার করে মাকে বলতে পারবে না, আমাকে ঘুমোতে দাও, বিরক্ত করো না। সাইমার হঠাৎ করেই দুচোখ ভিজে উঠল। মায়ের মমতা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে সে। কুলসুম বেগম একা একাই গজগজ করতে করতে কাজ করছেন। সাইমা রান্নাঘরের দরজায় গিয়ে নিঃশব্দে দাঁড়ালো। কুলসুম বেগম তার উপস্থিতি টের পেয়ে রাগ সমেত বললেন, মেয়ে মানুষের এত ঢেলামি করলে হয় না বউ। তুমি নতুন এসেছো তাই কিছু বললাম না, কিন্তু আমার সংসারে সব টাইম টু টাইম হওয়া চাই। কতক্ষণ আগে বইলে আসছি, আর মাত্র আসছো? যাও, ওইখানে আটার বয়ম আছে, আর এই পাতিলে সবসময় আমি রুটির ডো বানাই। বেলন পিড়ি ওই লাল ড্রয়ারে, বের কইরা তাড়াতাড়ি রুটি বেলো। সাইমা চুপচাপ সবগুলো আদেশ পালন করতে
করতে লাগলো। তমালের ঘুম ভাঙলো 10টার কিছু সময় পর। সে উঠে কতক্ষণ ঝিম ধরে বসে রইল। তারপর হঠাৎ করে মনে পড়লো গতকাল তার বিয়ে হয়েছে, আর বাসর রাতে তাকে শুতে হয়েছে বাবার ঘরে। তমাল হন্তদন্ত হয়ে উঠতে যাবে, এমন সময় নজরে পড়লো সাইমাকে। এক কাপ চা হাতে মেয়েটা এসে পাশে দাঁড়িয়েছে। গুড মর্নিং। তমাল একটু হেসে বলল। সাইমা প্রতি উত্তর করে না। বিছানার পাশের টেবিলে চায়ের কাপ রেখে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই পেছন থেকে তমাল খপ করে ওকে ধরে টেনে বিছানার উপর বসালো। সাইমার রাগ হলো। মৃদু ধাক্কায় তমালকে সরিয়ে চলে যাওয়ার জন্য তোড়জোড় করলেও বিশেষ সুবিধা করতে পারল না। তমালের এক হাতের শক্তির কাছেই ও পুরোপুরি কাবু। তমাল সাইমার ঘাড়ের ভেতর মুখ কুচলো। রাগ করে আছো? সাইমা কাট করে বলল। না, রাগ করার 100টা কারণ আছে। তবু বলছো রাগ করনি? আমার কাজ আছে। কিসের কাজ? হ্যাঁ, মাত্রই তো এলে। সংসারের দায়িত্ব পরে নিলেও চলবে। ও তাই? সাইমার একটু হাসি পেল এবার। সে ঘুরে তমালের মুখোমুখি বসলো। হাত দুটো মেলে ধরে বলল, দায়িত্ব নিয়ে তো এখনই ফোসকা হয়ে হাতে পড়ে গেছে তমাল। বাদ বাকি দিনের হিসাব বাদই দেই। সত্যি সংসার যে এত রূঢ় হতে পারে আমি আগে বুঝলে আরেকটু ভেবেচিন্তে ডিসিশন নিতাম। তমাল বিস্ময়ে হতবাক হয়ে গেল। সাইমার হাতের 3 জায়গায় বড় বড় সাইজের ফোসকা পড়া। ফর্সা হাতটা বিদঘুটে দেখাচ্ছে। তমাল সাইমার হাত দুটি টেনে নিল। কিভাবে হলো? হ্যাঁ, তোমার মাকে জিজ্ঞাসা করো না। সাইমা হাত সরিয়ে উঠে পা বাড়ালো। তমাল গেল মায়ের কাছে। মা, রোজি খালা কোথায়? তুমি সাইমাকে দিয়ে এগুলো করাতে গেলে কেন? কুলসুম বেগম ছেলের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললেন, রোজিকে বিদায় করেছি, আর ঘরের বউ ঘরের কাম করেছে, তাতে কি হয়েছে? রোজি খালাকে বিদায় করেছো মানে? আগে ঘরে বউ আসছিল না, আমার কামের লিগা ওরে আনছিলাম। এখন তো বউ আইছে, অহন বাহিরের মানুষের হাতের খাওন খামু কেন? এখন যা করার তোর বউই করব। এইটা তো ওরই সংসার নাকি? তাহলে আমার জব? সাইমা শুনছিল বাহির থেকেই। এই মুহূর্তে বেরিয়ে এসে সরাসরি প্রশ্নটা করলো। তমালের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। কুলসুম বেগম চোখ মুখ সব কুচকে ফেললেন। বিয়ার আগে বাহিরে বাহিরে যত রং ঢং করার করছো, অহন বিয়া হইছে, সংসার করবা, নাতি নাতকুর পয়দা করবা। মাইয়া মানুষের এইটাই চাকরি, বাহিরে যাইয়া চাকরি করণের কোনো দরকার নেই। সাইমা বিস্ময়ে হা হয়ে গেল। তমালের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ওর চোখ দিয়ে প্রশ্ন ছিটকে বেরোচ্ছে। তমাল আমতা আমতা করে কিছু একটা বলার চেষ্টা করে। কুলসুম বেগম একটা ধমক দিয়ে উঠলেন। বিয়া হইয়া গেছে দেখা তুমি লায়ক হইয়া গেছো? এমন ভাবা বন্ধ কর গোলামের পুত। যা কই করি তোর বালুর লাইগাই করি। ঘরের বউরে দিয়া বাহিরের বেড়াগুলোকে কষাকষি খাওয়াবি কেন? তোর কি টাকায় কম পড়ছে? যখন আর এক বাতান নিয়া বাইগা যাইবো গা, তখন কান্দিস ব্যাত ব্যাত কইরা। আমার চোখের সামনে থেকে যা। সাইমা বোবা বনে গেল। সে আর একজনের সাথে ভেগে যেতে পারে, এই মহিলা এত দূর পর্যন্ত ভেবে ফেলেছে। আর তমাল, সেও বা কেমন সাপোর্ট করছে তাকে? রাগে দুঃখে সাইমার চোখে পানি চলে এলো। সে নিজের রুমে চলে গেল দ্রুত পায়ে। তা দেখে কুলসুম বেগম আবার নাক ছিটকালেন। কিছু হইলে ঘরে দৌড় দেয়, অসভ্য মাইয়া মানুষ। তমাল আহম্মকের মতো চুপ করে দাঁড়িয়ে আছে। সে কাকে কি বলবে কি বোঝাবে কিছুই মাথায় ঢুকছে না। সাইমা সমানে কেঁদে যাচ্ছে। ঘরের কাটায় রাত 9টা। কিছুক্ষণ আগে কুলসুম বেগমের করা কথাগুলো সাইমার বুকে আঘাত করেছে। বাড়িতে সবসময় মাছের মাথা, মুরগির ভালো ভালো টুকরোগুলো মা ওর জন্য তুলে রাখতেন। সাইমা রাগারাগি করত। খেতে না চাইলে মা বলতেন, 2 দিন পর শ্বশুর বাড়ি চলে গেলে কি খাবি না খাবি? আমার কাছে যতদিন আছিস আমি মন ভরে তোকে খাওয়াই। দেখি হা কর, খাইয়ে দেই। সাইমার অস্বস্তি হচ্ছে বুকের ভেতর। সে বড়সড় একটা ভুল করে বসেছে। শুধুমাত্র তমালকে চিনে জেনে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। তমালের পরিবার সম্পর্কে ওর খোঁজ খবর করা উচিত ছিল। সাইমা হাত দিয়ে ডলে ডলে চোখগুলো মুছে নিল। এর আগে এতটা ভেঙেও কোনোদিন পড়েনি। বরাবরই শক্ত ধরনের মেয়েও। আজ যে কি হলো, মনটা নরম হয়ে গেল। সাইমা বাড়িতে ফোন করে আবার কেটে দিল। গলা ভেঙে গেছে। মা নির্ঘাত বুঝে যাবে, হাজারটা প্রশ্ন করবে, চিন্তায় চিন্তায় প্রেসার বাড়াবে। থাক, দরকার নেই। সিদ্ধান্তটা যখন ওরই ছিল, এর শেষটাও ওই দেখবে। হাতের মোবাইল রেখে সে আস্তে আস্তে শুতে গেল। তমাল ঘরে ঢুকেছে, হাতে খাবারের প্লেট। সাইমা খাওয়া ছেড়ে উঠে এসেছিল। তমাল সাইমাকে দেখে একটু আপসেট হলো। মেয়েটা হঠাৎ করেই অথৈ সুমুতে পড়েছে। একদিকে মা, একদিকে সাইমা। তমাল কিভাবে দুদিক সামলাবে বুঝে উঠতে পারছে না। এভাবে ভাত ফেলে চলে আসাটা ঠিক হয়নি। মা খুব রেগে গেছেন। সাইমা ফোঁস করে উঠল। তোমার মা রেগে গেছেন সেটা তোমার গায়ে লাগছে, আর আমার ফ্যামিলি তুলে যে অকথ্য কথাগুলো তিনি বললেন সেগুলো কি শোনোনি নাকি কানে তালা লাগানো ছিল? তমাল সাইমার মুখোমুখি বসলো। সাইমা, তোমায় কিছু কথা বলি, একটু বোঝার চেষ্টা করো। মা তোমাকে পছন্দ করেন না বিষয়টা এমন না। উনি আসলে ওনার সংসারটা ওনার নিয়মে চালাতে চান, আর ওনার বয়স হয়েছে। এই বয়সে এসে সবাই এমন খিটখিটে হয়ে যায়। আমি একবার ওনার সঙ্গে রিয়াক্ট করে কথা বলেছিলাম। এরপর 3 দিন উনি ভাত পানি কিচ্ছু মুখে দেননি। হসপিটাল অব্দি নিতে হয়েছিল। বুঝতে পেরেছো ব্যাপারটা? আমি, বাবা, আমরা সবাই মানিয়ে নিচ্ছি। তুমিও একটু মানিয়ে নিতে চেষ্টা করো প্লিজ। ওনারা আর বাঁচবেনি বা কদিন। তুমি একটু শান্ত থাকো, আই রিকোয়েস্ট। নাও এবার খাবারটা খেয়ে নাও। সাইমা দীর্ঘশ্বাস ফেললো। তমালোর হাত জোড়া চেপে ধরে বলল, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখো। ঘড়িতে রাত 12টা। সবকিছু গুছিয়ে সবেমাত্র শুয়েছে দুজনে। তমাল খুব এক্সাইটেড। বিয়ের দ্বিতীয় রাত হলেও আজ হয়তো সাইমাকে কাছে পাওয়া হবে। সারা দিন অনেক ঝড়
ঝঞ্ঝাট গেলেও এই মুহূর্তে সাইমার মেজাজ ভালো আছে। স্বামী সোহাগের কথা ভেবে মনে মনে সেও আপ্লুত বোধ করছে। তমালের বুকে মাথা রেখে শুয়ে শুয়ে তমালের অনেক বকবকানি শুনছে সাইমা। ঠিক এমন সময় দরজায় টোকা পড়ল। বাবু, দরজাটা খোল দেখি। কি খালি আটকে রাখিস? এই বাবু। সাইমা করুণ চোখে তমালের দিকে তাকালো। তমাল নিচেও হতবিহ্বল। আজ আবার কোন নাটক হতে চলেছে কে জানে। সম্মানিত ভিউয়ার্স, তাদের এই সমস্যার সমাধান কি হতে পারে সেই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।